দমদম এয়ারপোর্ট থেকে বেরোনোর আগে তার পাসপোর্ট দেখে বাঙালি ইমিগ্রেশন অফিসার হেসে বললেন, আপনি অস্ট্রেলিয়ান? হ্যাঁ, পাসপোর্টই বলছে আমি অস্ট্রেলিয়ান নাগরিক। বহুদিন পরে এলেন, ভালো থাকুন। পাসপোর্টে স্ট্যাম্প মেরে ভদ্রলোক সেটা ফেরত দিলেন। কাস্টমসেও কোনো অসুবিধে হলো না। সুটকেস নিয়ে প্রিপেড ট্যাক্সির টিকিট কেটে সে যখন বাইরে এলো তখন রাতের অন্ধকার গাঢ় হয়েছে। ড্রাইভার কাগজ দেখে জিজ্ঞাসা করল, পার্ক স্ট্রিটের কোথায় যাবেন স্যার? পার্ক হোটেলে? নামটা প্রথম শুনল সে। সিডনিতে বসে ল্যাপটপে কলকাতার ছবি দেখেছিল, বিবরণ পড়েছিল। তাতে জেনেছিল পার্ক স্ট্রিট কলকাতার খুব জমজমাট এলাকা। আধুনিক রেস্টুরেন্ট প্রচুর রয়েছে ওখানে। রাতের কলকাতা দেখতে মন্দ লাগছিল না। 14 বছর বয়সে সে পশ্চিমবাংলা ছেড়ে জব্বলপুরে চলে গিয়েছিল বাবা মায়ের সাথে। সেখানেই পড়াশোনা, হায়দ্রাবাদে চাকরি, অস্ট্রেলিয়ায় চলে যাওয়া। কলকাতায় আসার প্রয়োজন বা সুযোগ কোনোটাই হয়নি। কিন্তু বাবা মায়ের চাপে বাংলা বলতে বা পড়তে কোনো অসুবিধা হয় না তার। ওদের অস্ট্রেলিয়াতে নিজের কাছে নিয়ে গিয়েছিল সে। ভালোই ছিলেন। কিন্তু 2 বছর আগে বাবা, আর 6 মাস পরে মা চলে গেলেন। মায়ের দুটো আক্ষেপ ছিল। প্রথমত, তিনি ছেলের বউকে দেখতে চাইতেন। এ নিয়ে কম তর্ক বিতর্ক হয়নি। কিন্তু সে বিয়ে করতে রাজিও হয়নি। কেবলই মনে হতো একটি পূর্ণবয়স্কা মহিলা এই সংসারে এলে তার ভাবনার সঙ্গে সংঘাত ঘটবেই। মা গ্রহণের দিনে ফ্রিজ পরিষ্কার করে ফেলতেন, বৃহস্পতিবার শাঁখ বাজাতেন। বাবা বলতেন, তোমার শাঁখের শব্দ শুনে পুলিশ এলো বলে। চাঁদে মানুষ হাঁটছে আর তুমি সেকেলের মতো চন্দ্রগ্রহণ মানছ। মা হেসে বলতেন, এই চাঁদ ওই চাঁদ না, এই চাঁদ চন্দ্রদেব। এসব সত্ত্বেও সংসারে শান্তি ছিল। মায়ের দ্বিতীয় ইচ্ছেটা সুড়সুড়ি দিত তাকেও। রানাঘাট থেকে বিয়ের পর মাকে যখন বাবার কর্মস্থলে যেতে হয়েছিল তখন তার বয়স ছিল 17। উত্তরবঙ্গের পাহাড় ঘেরা ছোট্ট শহরটিকে তিনি খুব ভালোবেসে ফেলেছিলেন। সে সময় বড়জোর 1000-3 লোক বাস করত সেই শহরে। বেশিরভাগই পরস্পরকে চিনতেন। 14 বছর বয়স পর্যন্ত সেও ছিল ওই ছোট্ট শহরে, পড়তো একমাত্র হাই স্কুলে। ওরা যে বাড়িতে ভাড়া থাকতো সেখানে মা অনেক গাছ লাগিয়েছিলেন, আম, লিচু, কাঁঠাল, বাতাবি লেবু, সুপারি। ওদের ছেড়ে চলে যাওয়ার দিনে মা অনেকক্ষণ কেঁদেছিলেন। জব্বলপুরে গিয়েও ওদের কথা ভাবতেন। বাবা বলতেন, কাউকে ভোলার সবচেয়ে ভালো উপায় হলো তাকে মনে না রাখা। খোঁজ খবর নিও না, চিঠি লিখো না, সব ভুলে যাবে। বাবার কথাই ঠিক বলে মনে হয়েছিল একসময়। তাদের 3 জনের কেউই আর ওখানকার গাছগাছালি, মানুষ এসব নিয়ে কথা আলোচনা করতো না। বাবা চলে যাওয়ার পরে এক ছুটির দুপুরে মায়ের পাশে শুয়েছিল সে। হঠাৎ বড় শ্বাস ফেললেন মা। সে ফিরে তাকাতে মা বলল, একদিনে ওই গাছগুলো প্রতি বছর ফল দিচ্ছে। সে ফিরে তাকাতে মা বলল, একদিনে ওই গাছগুলো প্রতি বছর ফল দিচ্ছে কিনা কে জানে। কোন গাছগুলো? জিজ্ঞাসা করেই মনে পড়ে গেল। বলল, কোন গাছগুলো? জিজ্ঞাসা করেই মনে পড়ে গেল। বলল, নিশ্চয়ই দিচ্ছে। না রে, অনেক গাছে ফল হয় না, পোকা হয় খুব। আমার আজকাল খুব ইচ্ছা হয় যদি একবার ঘুরে আসতে পারতাম। সে উঠে বসে হাসল। কোথায় থাকবে গিয়ে? ওটা তো সরকারি বাড়ি ছিল। কেন? অনেকেই তো আছে। শেফালিদির বাড়ি গিয়ে থাকবো। ঠিক আছে, যাওয়া যাবে। শোনামাত্র মায়ের মুখে অপূর্ব সুন্দর হাসি ফুটেছিল। মাকে বলে দুঃখ দিয়ে কী লাভ? বেঁচে থাকলে শেফালি মাসির 90-এর ওপর বয়স হওয়া উচিত ছিল, না থাকাই স্বাভাবিক। কিন্তু সে কথা মনে করিয়ে দিতে ইচ্ছে হয়নি তার। তার কিছুদিন পর মা চলে গেলেন। ক্রমশ শীতল নিঃসঙ্গতা ঘিরে ধরেছিল তাকে। তখন বন্ধুরা চেয়েছিল দেশ থেকে কোনো সুন্দরীকে নির্বাচন করে ওর সঙ্গে জুড়ে দিতে।
সিডনির বাঙালি মেয়েরা 20-22-এই বন্ধু পেয়ে যায়। 30-এর ওপর যারা একা থাকেন তাদের বেশিরভাগই বিবাহ বিচ্ছিন্ন। চট করে নতুন কারোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে নারাজ তারা। এই ইচ্ছা অবশ্য ওরও হয়নি। কিন্তু মাসখানেক আগে ভোর রাতে মাকে দেখল সে। তার পাশে শুয়ে মা বললেন, আমার আজকাল খুব ইচ্ছা হয় যদি একবার ঘুরে আসতে পারতাম। ঘুম ভেঙে গেলে সে অনেকটা চুপচাপ বসে থেকে স্থির করলো যাবে, গিয়ে মায়ের হাতে যেসব গাছ বড় হচ্ছিল তাদের দেখে আসবে। 10 দিনের ছুটির জন্য দরখাস্ত করে প্লেনের টিকিট কাটতে গিয়ে জেনেছিল পশ্চিমবাংলায় একমাত্র কলকাতা শহরের আন্তর্জাতিক বিমানবন্দর আছে। পার্ক হোটেলের রিসেপশনিস্ট বাংলা বলেন না। যে লোকটি তার ব্যাগ ঘরে পৌঁছে দিল সেও হিন্দি বলল। সে খুব অস্বস্তিতে পড়ল। পশ্চিমবাংলায় কি এখন কেউ বাংলা বলে না? দীর্ঘ যাত্রার ক্লান্তি ছিল, খাওয়ার ইচ্ছাও ছিল না। এক ঘুমে রাত কাটালো সে। পরদিন সকালে আবার এয়ারপোর্ট, প্লেন ধরা এবং বাগডোগরায় নামা। গন্তব্যের নাম শুনে ট্যাক্সি ড্রাইভার হিন্দিতে বলল, স্যার রাস্তা খুব খারাপ, ওদিকে গেলে গাড়ির ক্ষতি হবে। 3-4 জনের মুখে একই কথা শোনার পর একজন ভরসা দিল, সে নিয়ে যেতে পারে, কিন্তু শেষ 2 মাইল সে যাবে না, কারণ সেখানে রাস্তা বলে কিছু আর নেই, শুধু বড় বড় গর্ত। অবাক হয়ে সে জিজ্ঞাসা করেছিল, এরকম অবস্থা কেন? সরকার রাস্তা সারায় না? সারায়, কিন্তু 1 মাসের মধ্যে আগের মতো হয়ে যায়, সব সালা চুরি করে। 2 মাইল পথ, আর এমন কি বেশি? সুটকেসটা সঙ্গে আছে বলে একটু সমস্যা হবে। প্রায় দ্বিগুণ ভাড়া নিয়ে ট্যাক্সি ড্রাইভার তাকে যেখানে নামিয়ে দিয়ে ফিরে গেল তার দুপাশে সেখানে ন্যাড়া মাঠ। এতক্ষণ ধরে ঝাঁকুনি খেয়ে সর্বাঙ্গ ব্যথা হয়ে গিয়েছিল তার। এরকম কুৎসিত রাস্তা কোনো সভ্য দেশে থাকতে পারে বলে তার ধারণা ছিল না। চারধার শুনশান, দুপুর শেষ হতে যাচ্ছে। রাস্তার পাশে একটা লম্বা ইউক্যালিপটাস গাছ দেখে সে হেসে ফেলল। এত বছর পরেও গাছটা ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। সাইকেল চালিয়ে ওরা এখানে আসতো ওই গাছের পাতা হাতে ঘষে গন্ধ শোকার জন্যে। টুবলু বলতো, এই গন্ধে সর্দি সেরে যায়। গাছটা আছে, টুবলু এখন কোথায় কে জানে। সুটকেসটা নিয়ে হাঁটতে কষ্ট হচ্ছিল। রাস্তা বলে তো কিছু নেই, বড় বড় গর্তে জল জমে আছে। সেগুলো বাঁচিয়ে ওজন নিয়ে হাঁটা খুব কষ্টকর। মিনিট 5 হাঁটার পরে সে রাস্তার পাশে একটা ভ্যান রিক্সা দেখতে পেল। তার বালক কিশোর বয়সে এই রকম ভ্যান রিক্সা খুব চালু ছিল শহরে। সে রিক্সার পাশে এসে চারপাশে তাকিয়েও রিক্সাওয়ালাকে দেখতে পেল না। সুটকেসটা ভ্যানের ওপর রেখে তার হাসি পেল। সিডনি শহরে এই দৃশ্য কেউ কল্পনাই করতে পারে না। যাবেন কোথায়? যেন মাটি ফুঁড়ে উঠে এলো একটা লোক। 30-এর বয়স, পরনে পাজামা আর হাত কাটা গেঞ্জি। লোকটাকে খুব চেনা চেনা বলে মনে হলো তার। সে উত্তর দিতেই লোকটা বলল, উঠে বসুন, মাঝখানে ধরে বসবেন, এ তো রাস্তা নয়, মরণ ফাঁদ। লোকটি রিক্সা চালালো। নৌকার মতো দুলতে দুলতে যাচ্ছে রিক্সা। সে জিজ্ঞাসা করল, এই রাস্তা মেরামত হয়নি কতদিন? মনে নেই, এই যা। লোকটি নেমে পড়ল রিক্সা থেকে। নেমে খুলে যাওয়া চেন ঠিকঠাক করে লাগালো। ওর মুখের দিকে তাকাতেই পবনদার কথা মনে পড়ল। প্রায় ওই রকমই দেখতেই লোকটাকে। পবনদাও সাইকেল রিক্সা চালাতো, কত বছর আগের কথা। এ পবনদার ছেলে নয় তো? তুমি মানে কদিন রিক্সা চালাচ্ছ? বহুদিন। লোকটি আবার সিটে উঠে বসল। ভ্যান রিক্সা চালাতে শুরু করলো। সে জিজ্ঞাসা করলো, কিছু মনে করো না, তোমার নামটা জানতে পারি? একজনের সঙ্গে না তোমার চেহারার খুব মিল আছে, সেই জন্যে বলছি। আমার নাম পবন। পবন? অবাক হয়ে গেল সে। আগে হ্যাঁ, শ্রী পবন কুমার দাস। পিতার নাম মদন কুমার দাস। বলে কি লোকটা? 25 বছর আগে যখন সে জায়গা ছেড়ে চলে গিয়েছিল তখন পবনদার চেহারা তো এইরকমই ছিল। হ্যাঁ, মনে পড়ছে।
পবনদার বাবার নাম ছিল মদন, রাজমিস্ত্রি ছিল। দোতলায় ইট গাঁথতে গিয়ে পা পিছলে পড়ে মারা গিয়েছিল। মদন মিস্ত্রিকে দেখতে ছুটে গিয়েছিল তারা, কারণ তার আগে ওরা কোনো মৃতদেহ দেখেনি। এই 25 বছরের লোকটার চেহারা একদম পাল্টালো না। দেখে তো তার চেয়ে অনেক কম বয়সী বলেই মনে হচ্ছে। সে মাথা নাড়ল। শেষ পর্যন্ত শহরে ঢুকলো ভ্যান রিক্সা। পবন জিজ্ঞাসা করলো, কোন পাড়ায় যাবেন? তখন চারপাশে তাকাচ্ছিল সে। 25 বছর আগে যেরকম দেখে গিয়েছিল এই শহরটাকে হুবহু সেই রকমই রয়েছে। ওই যে তরুণ সংঘ ক্লাবের মাঠ, তার পাশে নেতাজি মিষ্টান্ন ভাণ্ডার, একটুও বদলায়নি। পবন আবার প্রশ্নটা করলে সে বলল, মন্দির পাড়া। প্যাডেল ঘোরাতে ঘোরাতে পবন জিজ্ঞাসা করলো, কোন বাড়ি? এই শহরে সবাইকে চেনো তুমি? সবাইকে কি আর চেনা যায়? তা অনেককেই চিনি। নাম মনে আসছিল না। শেফালি মাসির নাম বলবে? তার তো এখন বেঁচে থাকার কথাই নয়। তাদের বাড়িওয়ালার নাম ছিল কুঞ্জবিহারী। তারও তো মরে যাওয়ার কথা, তবু তার নামটাই করল সে। পবন মাথা নাড়ল। অর্থাৎ কুঞ্জবিহারীকে ও চেনে। অবাক কাণ্ড। তাদের যাওয়ার দিন কুঞ্জবিহারী সাদা ধুতি গেঞ্জি পরে লাঠি হাতে যখন বিদায় জানাতে এসেছিলেন, তখনই একটু ঝুঁকে হাঁটতেন। তাকেও চিনতে পারল পবন। যে বাড়ির সামনে ভ্যান রিক্সা দাঁড় করালো পবন, তার দিকে তাকিয়ে খুশিতে মনটা ভরে গেল তার। এই বাড়িতেই সে 14 বছর কাটিয়েছে। ব্যাগ নিয়ে নিচে নেমে সে জিজ্ঞাসা করল, কত দিতে হবে? রাস্তার হাল তো দেখলেন বাবু, একটু বেশিই দিন না। কত? 6টা টাকা দিলেই ভালো হয়। হকচকিয়ে গেল সে অঙ্কটা শুনে। 2 মাইলের ওই কদর্য রাস্তায় তাকে নিয়ে আসার জন্যে মাত্র 6 টাকা চাইছে। 50 চাইলেও সে দ্বিধা করতো না। পার্স থেকে দুটো 10 টাকার নোট বের করে পবনের হাতে দিয়ে সে বলল, এটা রাখো। বাবু থাকেন কোথায়? বিদেশে? হ্যাঁ। তাই বলুন, অনেক বেশি দিচ্ছেন। তা হোক। বাড়িটার দিকে এই বলে এগোলো সে। বাইরের দরজা বন্ধ। ভুল হয়ে গেল। পবনকে বলা উচিত ছিল কোনো হোটেলে পৌঁছে দিতে। 25 বছর আগে এই ছোট্ট শহরে কোনো হোটেল ছিল না, কিন্তু এখন নিশ্চয়ই হয়েছে। কাউকে খুঁজছেন? পেছন থেকে প্রশ্নটা ভেসে এলো। মুখ ফিরিয়ে মানুষটাকে দেখেই চিনতে পারল সে। আরে, কুঞ্জবিহারী বাবু না? এখনও বেঁচে আছেন? সে এগিয়ে গিয়ে প্রণাম করতেই কুঞ্জবিহারী বাবু বললেন, থাক থাক। আপনি কেমন আছেন? সে জিজ্ঞাসা করল। ওই আর কি, এখনও আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমরা আপনার এই বাড়িতে বহু বছর ভাড়া ছিলাম, তারপর জব্বলপুরে চলে যাই। আমরা মানে? আপনি সুধাময় বাবুর কে হন? বৃদ্ধ বললেন, খুব ভালো মানুষ উনি। স্ত্রী আর 14-15 বছরের ছেলেকে নিয়ে চলে গেলেন এই সেদিন। এই সেদিন? 25 বছর আগের ঘটনাকে বৃদ্ধ এই সেদিন বলছেন? সে হেসে বলল, সুধাময়বাবু আমার বাবা। বৃদ্ধ হাসলেন। রসিকতা করছেন? আপনার বয়সী ছেলে ওর কী করে হবে? তিনি আপনার দাদা হতে পারেন। কেমন আছেন ওরা? কি বলবে সে বুঝতে পারল না। বাবা মায়ের মৃত্যু সংবাদ দিলে কুঞ্জবিহারীবাবু যে বিশ্বাস করবেন না তা বোঝাই যাচ্ছে। সে ঘাড় নাড়ল, যার অর্থ ভালো। আপনাকে বোধহয় একবার ওদের কাছে আসতে দেখেছি, ঠিক মনে পড়ছে না। ওরা চলে যাওয়ার পর আর এই বাড়ি ভাড়া কাউকে দিইনি। মনের মতো ভাড়াটে বাবা খুব মুশকিল। তা আপনি কি কোনো কাজে এখানে এসেছেন? হ্যাঁ, একটু প্রয়োজন ছিল। উঠেছেন কোথায়? কোথাও না, একটা ভালো হোটেলের খোঁজ পেলে। আর ভালো হোটেল? একটা ধর্মশালা ছাড়া এখানে কোনো হোটেল নেই। এক কাজ করুন, বাড়িটা প্রতি সপ্তাহে পরিষ্কার করা হয়, এখানেই থাকতে পারেন আপনি। তা কদিন থাকবেন? কুঞ্জবিহারীবাবু জিজ্ঞাসা করলেন। দিন 7। কোনো সমস্যা হবে না।
আপনি সুধাময়বাবুর ভাই, এটুকু তো করতেই হবে। খাওয়ার চিন্তা করবেন না, দুবেলা আমার কাজের লোক টিফিন ক্যারিয়ারে করে আপনার খাবার পৌঁছে দেবে। তালা খুলে দিলেন কুঞ্জবিহারীবাবু। ভদ্রলোক বিদায় নিলে সে বাড়িটাকে ঘুরে ঘুরে দেখল। একটুও বদল হয়নি। যে ঘরে সে থাকতো তার দেওয়ালে ভারতের ম্যাপ এঁকেছিল বলে মায়ের কাছে খুব ধমক খেয়েছিল সে। সেই ম্যাপটা এখন স্পষ্ট রয়েছে। কিন্তু কুঞ্জবিহারীবাবু তাকে সুধাময়বাবুর ভাই ভাবছেন কেন? 25 বছর পরে তার চেহারা তো 14 বছরের মতো থাকতে পারে না, অথচ ভদ্রলোক একই রকম রয়েছেন। ওর শরীর দেখলে মনেই হবে না যে 25 বছর বয়স বেড়েছে। তাজ্জব ব্যাপার। ভেতরের দরজা খুলে বাগানে ঢুকতেই তার চোখ ছোট হয়ে গেল। মায়ের হাতে লাগানো গাছগুলো 25 বছরে ডালপাড়া ছড়িয়ে পরিপূর্ণ হওয়াটাই স্বাভাবিক ছিল, কিন্তু এ কী দেখছে সে? গাছগুলো তো রয়েছে, শৈশব থেকে পালক হয়েছে মাত্র। পোকায় ধরলে বা গাছ খয়াটে হয়ে গেলে চেহারা যেমন হওয়া উচিত ছিল, এরা সেরকম নয়, বেশ তরতাজা, কিন্তু এখনও কচি, আদৌ বড় হয়নি। ফলটল ধরার কোনো প্রশ্নই ওঠে না। আম, কাঁঠাল, বাতাবি লেবু, সুপারি গাছগুলোর ছোট্ট শরীরে হাত বোলালো সে। হঠাৎ মনে হলো যেন মায়ের স্পর্শ পাচ্ছে ওদের ছুঁয়ে। আমি বড় হয়ে প্রৌঢ় হতে চললাম আর তোরা এইটুখানি মাথা তুললি। তবু সেই রাতে কুঞ্জবিহারীবাবুর পাঠানো খাবার খেয়ে কিশোরকালের বিছানায় শুতেই চমৎকার ঘুম হলো তার। এই ঘরে এসি মেশিন কোনো কালেই ছিল না, এখনও নেই। অথচ গত 15 বছরে অস্ট্রেলিয়ায় সামান্য গরম পড়লে এসি না চালালে ঘুমোতে পারত না সে। রাতে লক্ষ্য করেনি, ঘুম ভাঙার পর সকালে করল। মাথার উপর যে ফ্যানটা ঘুরছে সেটা আগের মতোই ডিসি কারেন্টে ঘুরছে। 25 বছর আগে এই শহরে ডিসি কারেন্টই পাওয়া যেত। আশ্চর্য ব্যাপার, এখন পৃথিবীর কোথায় কোথায় এই কারেন্ট ব্যবহার করা হয় তার নেট না খুললে জানা যাবে না। সকালে কুঞ্জবিহারীবাবু ফ্লাস্কে চা পাঠিয়ে দিলেন, সঙ্গে সুজির গোল বিস্কুট। আহ, ফাইন! সে খুব খুশি হলো। এই বিস্কুট ছেলেবেলায় খেত সে। পরে কত দামি দামি বিস্কুট খেয়েছে, কিন্তু আজ মনে হলো এর স্বাদই আলাদা। এই বিস্কুট অস্ট্রেলিয়ায় পাওয়া যায় না। শার্ট ফুল প্যান্ট না পরে আজ বারমুডার টি শার্ট পরল সে। ও দেশে ছুটির দিনে এই পোশাকেই বাজার করতে যেতে অভ্যস্ত ওরা। পায়ে একজোড়া কেটস গলিয়ে নিয়ে দরজায় তালা দিয়ে যখন সে রাস্তায় নামলো তখন ঘড়িতে 9টা। আজ বেশ মিষ্টি রোদ চারপাশে, একটু হাঁটতেই খেলার মাঠ, পাশেই নেতাজি সংঘের ক্লাবের ঘর। সেখানে বড় বড় হরফে পোস্টার সাঁটা, আগামী রবিবার বিকাল 4 ঘটিকায় পিডি কাপ ফাইনালে নেতাজি সংঘ বনাম বিবেকানন্দ ক্লাবের ফুটবল ম্যাচ। তার বেশ মজা লাগলো। এই দুটো ফুটবল ক্লাব তার ছোটোবেলাতেও প্রায় ফাইনালে খেলতো। 25 বছর ধরে বোধহয় খেলে যাচ্ছে। 2 মিনিট হাঁটতেই অন্তুদের বাড়িটা দেখতে পেল সে। অন্তু তার সঙ্গে পড়তো, খুব বন্ধুত্ব ছিল ওর সঙ্গে। যাওয়ার দিন অন্তু তার হাত ধরে অনেক কেঁদেছিল, কিন্তু ওদের বাড়িতে সে চেষ্টা করতো না যেতে। অন্তুর বোন চন্দ্রকলা যেন তাকে সহ্যই করতে পারত না। দেখা হলেই ট্যারা ব্যাকা কথা বলতো। পিঠোপিঠি ভাই বোন, এক ক্লাস নিচে পড়তো। একবার তাকে একলা ঘরে পেয়ে বলেছিল, এই যে আমার দিকে ওরকম করে তাকাও কেন? আবার তাকালে না চোখ গেলে দেব। সে অবাক হয়ে বলেছিল, আশ্চর্য, তোমার দিকে তাকাতে যাব কেন? এ মা, আবার মিথ্যে কথা! সবাই বলে আমার দিকে তাকালে চোখ ফেরানো যায় না। ইনি বলছেন তাকাবো কেন? মিথ্যেবাদী কোথাকার। ব্যাপারটা অন্তুকে বলেনি সে, কিন্তু চন্দ্রকলাকে এড়িয়ে যাওয়ার জন্য ওদের বাড়িতে যাওয়া বন্ধ করেছিল। এখন মনে পড়ছে, সত্যি সুন্দরী ছিল চন্দ্রকলা, কিন্তু বড্ড মুখরা। এতদিনে সে নিশ্চয়ই ছেলেমেয়ের মা হয়ে চুটিয়ে সংসার করছে, দেখলে চিনতেও পারবে না। অন্তুও নিশ্চয়ই এখানে নেই, কোনো বড় শহরে চাকরি করাই স্বাভাবিক। তবে ওর বাবা মায়ের কাছে খবরটা পাওয়া যেতে পারে। সে এগিয়ে গিয়ে বন্ধ দরজায় কড়া নাড়ল। 8 মিনিট পর দরজা খুলল যে, তাকে দেখে সে অবাক।
কপাল থেকে একগাছি চুল সরিয়ে জিজ্ঞাসা করল, কাকে চাই? সে হাসল। এই নিশ্চয়ই চন্দ্রকলার মেয়ে। অবিকল একরকম দেখতে হয়েছে। তবে এই 25 বছরে চন্দ্রকলার মুখে পুরোটা তার স্মরণে নেই। কিছু বলবেন না ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবেন? তো তোমার মামা বাড়িতে আছে? আমার মামা কেন বাড়িতে থাকবে? কে আপনি? অন্তু, অন্তুর কথা বলছি। অন্তু আমার মামা? এ কথা আপনাকে কে বলল? তারপর ঘুরে চিৎকার করলো, এই দাদা, তোকে কে ডাকছে দেখ। চোখের আড়ালে চলে গেল মেয়েটা। এ কি, মেয়েটা অন্তুকে দাদা বলল কেন? ওরা এখান থেকে চলে যাওয়ার পর অন্তুর আবার কোনো বোন হয়েছিল নাকি? অসম্ভব। অন্তুর 25 বছরের ছোট বোন থাকতেই পারে না। আরও অতীতে এসব হতো বলে মায়ের কাছে শুনেছে সে। কাকে চাইছেন? গলা শুনে মুখ ফেরাতেই তার চোখ স্থির হয়ে গেল। অন্তু তার সামনে দাঁড়িয়ে আছে, সেই হাফ প্যান্ট আর হাফ শার্ট পরা অন্তু, যে তার হাত ধরে যাওয়ার দিন কেঁদেছিল। সে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। অন্তু, তুমি অন্তু? সে জিজ্ঞাসা করল। হ্যাঁ, আপনি কে? আমি আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি, নিজের নাম বলল সে। কপালে ভাঁজ পড়ল অন্তুর। তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। 15 বছরের ছেলে 40-এর মানুষকে যে এভাবে দেখে সেইভাবে। আমাকে চিনতে পারছিস না? আবেগে তুইতে নেমে এলো সে। আমরা খুব বন্ধু ছিলাম। 25 বছর আগে জব্বলপুরে চলে গিয়েছিলাম বাবা মায়ের সাথে। তুই খুব কেঁদেছিলিস, মনে পড়ছে? ধ্যাৎ, সেটা 25 বছর আগে হবে কেন? তখন তো আমি জন্মাইনি। এই তো সেদিনের কথা। এই কদিনে এত বড় চেহারা হবে কি করে? হয়ে গেছে, বিশ্বাস কর। এখানে আসার আগে জানতাম না যে এত বদলে গেছে আমার চেহারা। আমি বিশ্বাস করি না। এই সময় এক ভদ্রলোক ঘরে ঢুকলেন। চিনতে অসুবিধা হলো না তার। এগিয়ে গিয়ে প্রণাম করতেই ভদ্রলোক বললেন, এ কী করছেন? বলে সরে দাঁড়ালেন। অন্তু বলল, বাবা, আমার বন্ধু যে জব্বলপুরে চলে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুধাময়ের ছেলে। উনি নিজেকে তাই বলে দাবি করছেন। বলছেন ওর চেহারা যে পাল্টে গেছে তা নাকি উনিই জানতেন না। বিশ্বাস করুন মেসোমশাই, আপনারা সবাই আগের মতো কি করে আছেন আমি তাই ভেবে পাচ্ছি না। পাচ্ছেন না? আপনি কি পাগল? আমাকে আপনি বলবেন না প্লিজ। কিন্তু আপনার কথা অসংলগ্ন। অন্তুর বন্দি বলে দাবি করছেন, অথচ নিজের চেহারা দেখছেন না। বেশ, আপনি কি প্রমাণ দিতে পারেন? যা চাইবেন। তার মানে? আমরা 1 থেকে ক্লাস 10 পর্যন্ত একসঙ্গে পড়তাম। আমাদের অনেক কথা আছে যা তৃতীয় ব্যক্তি জানে না। জিজ্ঞাসা করুন। অন্তুর বাবা অন্তুর দিকে তাকালেন। অন্তু চোখ বন্ধ করে ভাবল। তারপর জিজ্ঞাসা করল, আমার বাংলার মোটা খাতা কে চুরি করেছিল? শ্যামল কিছুতেই স্বীকার করেনি। ও যখন বাড়িতে ছিল না তখন আমরা ওর বাড়িতে গিয়ে পড়ার টেবিলে খুঁজে ওটা পেয়ে যাই। তখন কি কান্না ওর, সে বলল। অন্তুর বাবা বললেন, এই ঘটনার কথা সবাই জানে, অন্য কিছু জিজ্ঞাসা কর। আচ্ছা, চলে যাওয়ার মাসখানেক আগে নদীর চরে দাঁড়িয়ে আমি খুব বকেছিলাম। কেন? মেসোমশাইয়ের সামনে বলবো? সে জিজ্ঞাসা করল। অন্তুর বাবা মাথা নাড়লেন। বলুন। আমি বাবার প্যাকেট থেকে একটা সিগারেট চুরি করে নিয়ে গিয়েছিলাম নদীর চরে। কেমন খেতে লাগবে বলতেই তুই খুব রেগে গিয়েছিলিস। বলেছিলিস সিগারেট খেলে টিবি হয়। সে হেসে বলতেই অন্তুর বাবা গম্ভীর হয়ে ছেলের দিকে তাকালেন। অন্তুর মুখে হাসি ফুটল। বলল, ঠিক 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 ঠিক। ইতিমধ্যেই চন্দ্রকলা ফিরে এসে দাঁড়িয়েছে ভেতরের দরজায়। পাশে তার মা। তার দিকে চোখ যেতেই সে জিজ্ঞাসা করল, মাসিমা, আমাকে চিনতে পারছেন? অন্তুর মা বললেন, খুব চেনা চেনা লাগছে। আমি সেই। তারপর দ্রুত কথাটা বানালো, একটা ওষুধ খেতাম স্বাস্থ্য ভালো হবে বলে, তার ফলে এই অবস্থা হয়ে গেছে আমার। অন্তুর বাবা বললেন, তাই বলো? এরকম হয়, কোনো কোনো ওষুধের সাইড এফেক্টে শরীর বদলে যায়। তুমি তাহলে সুধাবাবুর ছেলে। তোমার বাবা কেমন আছেন এখন? ভালো।
তা ওরা আসেননি? না, আমি একাই চলে এলাম। জব্বলপুর থেকে একা এসেছো? অবশ্য তোমার চেহারা দেখে তো কেউ বয়স আন্দাজই করতে পারবে না। ঠিক আছে, তোমরা কথা বলো। অন্তুর বাবা ভেতরে ঘরে চলে গেলেন, পেছনে ওর মা। সে তাকালো অন্তুর দিকে। কিরে, বিশ্বাস হচ্ছে? অন্তু হাসল। পৃথিবীর নবম আশ্চর্য। এই জানিস, অরুণদা মারা গেছে। অরুণদা মানে আমাদের স্কুলের ক্রিকেট প্লেয়ার? হ্যাঁ, আম্পায়ারতে গাছে উঠেছিল, পড়ে গিয়ে স্পট ডেথ। ইস, খুব ভালো খেলতো রে। বলতো দেখিস একদিন ইন্ডিয়ায় খেলবো। এই সময় অন্তুর মা একটা প্লেটে 4টে গোকুল পিঠে সাজিয়ে নিয়ে এলেন, সঙ্গে চামচ। বললেন, খেয়ে দেখো কেমন হয়েছে। আরে গোকুল পিঠে, উফ, কতদিন যে খাইনি। কেন, জব্বলপুরে তোমার মা করেন না? না, মা একদম সময় পান না। চামচের মুখে তুলে নিয়ে সে বলল, বাহ, দারুণ। অন্তুর মা হেসে ভেতরে ঘরে চলে গেলেন। অন্তু চন্দ্রকলার দিকে তাকালো। বলল, তুই কিছু বলছিস না কেন? কি বলবো বুঝতে পারছি না। চন্দ্রকলা বলল, তবে শরীর বদলে গেলেও একটা ব্যাপার ঠিকই আছে। সে জিজ্ঞাসা করল, কি? ড্যাব ড্যাব করে তাকানো। তখন বললে, ফ্যাল ফ্যাল করে যে। বেশ করেছি, আমার যা ইচ্ছা হবে তাই বলবো। চন্দ্রকলা এক ঝটকায় ভেতরে চলে গেল। একটু পরে ওরা রাস্তায় হাঁটছিল। অন্তু বলল, এখন আর তোমাকে অচেনা বলে মনে হচ্ছে না। তুমি ডাক্তারকে বলনি কেন যে এই ওষুধের রিয়াকশান কাটিয়ে এমন কোনো ওষুধ দিতে যাতে আগের চেহারায় ফিরে যাবে? বলেছি, ডাক্তার বলেছেন তেমন কোনো ওষুধ নেই। তাই মা বললে এখানে আসতে, তোদের সবাইকে দেখলে কথা বললে যদি কাজ হয়। কিন্তু অন্তু, তুই আমাকে তুমি তুমি বলছিস কেন? অন্তু হাসল। কিন্তু সে কথা বলার আগেই ওপাশ থেকে একজন বলে উঠল, কে যায়, আমার ছাত্র নাকি? ওরা তাকালো। সুশীল স্যার চোখের ওপর হাত রেখে তাদের দেখার চেষ্টা করছেন। সে এগিয়ে গেল। হ্যাঁ স্যার, আমরা যখন ক্লাস 4-এ পড়তাম তখন আপনি রিটায়ার করেছিলেন। আপনার কি দেখতে অসুবিধা হচ্ছে স্যার? হ্যাঁ বাবা, 10 ভাগ পাই আর 90 ভাগ ঝাপসা। মিউনিসিপ্যালিটিতে গিয়েছিলাম, এখন বাড়ি ফিরছি। যাওয়ার সময় তেমন অসুবিধা হয়নি, কিন্তু এখন যেন সব ঝাপসা লাগছে। আমাকে একটু এগিয়ে দেবে বাবা? সুশীল স্যার বললেন। সে অন্তুর দিকে তাকালো। চল, স্যারকে একটু এগিয়ে দিয়ে আসি। না রে, কিন্তু মা যে বলল মাংস কিনে আনতে, এরপরে তো দোকান বন্ধ হয়ে যাবে। ও ঠিক আছে, তুই যা, আমি স্যারকে বরঞ্চ এগিয়ে দিয়ে আসছি। তাড়াতাড়ি না ফিরলে কিন্তু মা রাগ করবে। ঠিক আছে। সে এগিয়ে গিয়ে সুশীল স্যারের হাত ধরল, বলল, চলুন স্যার। চলো, এবার বোধহয় পুরোপুরি অন্ধ হয়ে যাব। ডাক্তার কি বলছেন স্যার? কি বলবে, ওষুধ কাজ হলো না, মাদ্রাজে গিয়ে অপারেশন করাতে বলেছে। অনেক খরচ। সারা জীবন মাস্টারি করে যা পেয়েছি তা খরচ করে ফেললে বাকি জীবন কী দিয়ে চলবে? তাছাড়া মেয়েটার জন্যও কিছু রেখে যেতে পারবো না, সুশীল মাস্টার বললেন। হাঁটতে হাঁটতে সে ভাবল, চোখ অপারেশন করতে কী এমন টাকা লাগে? 5,000 অস্ট্রেলিয়ান ডলার, কোনো সমস্যাই নয়। তখনই তার খেয়াল হলো, সুশীল স্যারের শরীরের বয়স তো 100 হওয়া উচিত ছিল। 100 বছর বয়সে কেউ এভাবে হাঁটতে পারে? সেই মানুষ তো দৃষ্টি হারিয়ে ফেলবেই। সঙ্গে সঙ্গে সে নিজেকে সতর্ক করল, ওই 25 বছরের ব্যবধানটা তার এখন ভুলে যাওয়াই উচিত। সুশীল স্যার 6-7 বছর আগে অবসর নিলে এখন 71-72-এর বেশি হয়নি। সুশীল স্যারের বাড়িটা তার খুব চেনা। টিনের ছাদ, একতলা বাড়ির ভেতরে উঠুন। সে বলল, আমরা এসে গেছি স্যার। অনেক ধন্যবাদ বাবা, খুব উপকার করলে। এই টিনের দরজার কাছে গেলেই হবে। উঠোনে ঢোকায় টিনের দরজা খুলতেই ভেতর থেকে মেয়ের গলা ভেসে উঠল, কে কে এলো? সুশীল স্যার বললেন, আমি রে পাখি, আমার এক ছাত্র নিয়ে এলো। এতবার বললাম আপনি যাবেন না, আমি যাব, শুনলেন না। সেই তো অন্যের সাহায্য নিতে হলো। বলতে বলতে যিনি ভেতরের ঘর থেকে উঠোনে নেমে এলেন তার বয়স মধ্য 30-এর বেশি নয়। ছিপছিপে লম্বা, অত্যন্ত সুশ্রী। তাকে দেখল মেয়েটি।
তারপর এগিয়ে এসে সুশীল স্যারের হাত ধরে বলল, চলুন। এ আমার ছাত্র, এত দূরে আমার জন্য এলো। আমার মেয়ে পাখিকে কি তুমি আগে দেখেছো? না স্যার, ও এখানকার জুনিয়র গার্লস স্কুলে পড়ায়। সুশীল স্যারকে বারান্দার চেহারে বসিয়ে পাখি বলল, আপনি বসুন। সে মাথা নাড়ল, না থাক। সে কি, এতটা পথ বাবার জন্য এসে কিছু না খেয়ে চলে যাবেন নাকি? চা না শরবত, কি খাবেন? পাখি জিজ্ঞাসা করল। শরবতই দে ওকে, নিশ্চয়ই তেষ্টা পেয়েছে ওর। আচ্ছা, তুমি তখন কি বললে? যখন ক্লাস 4-এ পড়তে তখন আমি রিটায়ার করেছিলাম। তাহলে তো তোমার এখন 16 বছর বয়স। ভেতর থেকে পাখির গলা ভেসে এলো, ভুল শুনেছেন বাবা, উনি নিশ্চয়ই আপনার অনেক পুরনো ছাত্র। তাই? কোন ব্যাচ? প্রায় 25 বছর হয়ে গেল। সত্যি কথাটাই বলল সে। ও, তা কি করছো এখন? চাকরি করছি। এখানেই? না স্যার, আমরা জব্বলপুরে চলে গিয়েছিলাম। হায়দ্রাবাদে পড়াশোনা করে এখন অস্ট্রেলিয়াতে আছি। না স্যার, আমরা জব্বলপুরে চলে গিয়েছিলাম। হায়দ্রাবাদে পড়াশোনা করে এখন অস্ট্রেলিয়াতে আছি। ওরে বাবা, আমার ছাত্ররা কোথায় না কোথায় ছড়িয়ে গিয়েছে। বিয়েটা নিশ্চয়ই করেছো? ছেলেমেয়ে কটা? সে হাসল। না স্যার, বিয়েটা আর করা হয়নি। সে কি, কেন? এমনি, কোনো কারণ নেই। আমার এই মেয়েটা কত চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই রাজি হলো না বিয়ে করতে। সমানে বলে গেল ও বিয়ে করলে আমাকে কে দেখবে। সুশীল স্যারকে বিষণ্ণ দেখালো। এক গ্লাস লেবুর শরবত ট্রেতে করে নিয়ে এলো পাখি। নিন। বাবা সেই একই কথা বলে যাচ্ছেন। প্রত্যেক মানুষের ইচ্ছা বলে তো একটা জিনিস আছে, তাই না? ঠিকই, বলে শরবতে চুমুক দিল সে। বেশ ভালো। আচ্ছা, অস্ট্রেলিয়ায় চোখ অপারেশন করতে কীরকম খরচ হয়? সুশীল স্যার আচমকা জিজ্ঞাসা করলেন। ইন্স্যুরেন্স কোম্পানি খরচটা দিয়ে দেয়, আমি খোঁজ নিতে পারি। পাখি বলল, বাবা, ভারতবর্ষের চেয়ে অনেক বেশি খরচ হবে, যেতে আসতেও তো অনেক ভাড়া। মাদ্রাজে আমার এক ডাক্তার বন্ধু আছেন, চেষ্টা করব? সে জিজ্ঞাসা করল। একটু দেখুন না। বাবা কিছুতেই রাজি হচ্ছেন না খরচের ভয়। পাখি বলল, আপনি যদি করে দিতে পারেন তাহলে উনি আবার দেখতে পাবেন। পাখি তাকে টিনের দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বলল, আপনার নামটাই তো জিজ্ঞাসা করা হয়নি। সে হাসল, আমি তো জেনে গেলাম, আমিই যোগাযোগ করব। দুপুরের খাওয়া হলো চমৎকার, মাংসটা দারুণ। অনেক দিন পর মাটিতে আসন পেতে বসে চেটেপুটে খেলো সে। খাওয়ার পরে বাইরের ঘরে একা বসেছিল সে। চন্দ্রকলা প্লেটে লবঙ্গ নিয়ে এলো। একটা লবঙ্গ তুলে সে বলল, ধন্যবাদ। চন্দ্রকলা মুখ নামালো। আমার অন্যায় হয়ে গেছে, আমি আর বলবো না। কি? ওই ড্যাব ড্যাব করে তাকানোর কথা। আর যদি তাকাই? হাসলো সে। তবু বলবো না। দৌড়ে ভেতরে চলে গেল। সেই রাতে বিছানায় শুয়েও ঘুম আসছিল না তার। যখন সেখানে থাকতো তখন অনেক সমস্যার কথা তার জানা ছিল না। অন্তুর বাবা আর কয়েক বছর পর অবসর নেবেন। তখনও যদি অন্তু চাকরি না পায় তাহলে তো বিপদ হবে। চন্দ্রকলারও বিয়ে দিতে হবে। সেই ইচ্ছা করলে অন্তুকে সিডনিতে নিয়ে গেলে ভালো কলেজে ভর্তিও করে দিতে পারে। 4 বছরের মধ্যে চাকরিও পেয়ে যাবে সে। সে চাইলে এখনই সুশীল স্যারকে ম্যাড্রাসে নিয়ে গিয়ে অপারেশন করাতে পারে। সঙ্গে কার্ড আছে, টাকার অভাবও তো হবে না। আর ওই টাকা খরচ করলে তার কোনো অসুবিধেও হবে না। পাখি মুখটা মনে পড়লেই কীরকম একটা ভালো লাগা তৈরি হলো বুকের মধ্যে। মা যদি বেঁচে থাকতো তাহলে এখানে এসে পাখির সঙ্গে আলাপ করিয়ে দিত। মা পাখিকে দেখে খুব খুশি হতে। তারপরেই তার মনে হলো এই পাখির বয়স এখন কত? 25 বছর আগে 35 হলে এখন ওর বয়স 60 হয়ে যাওয়া উচিত। ধীরে ধীরে সে ধাতস্থ হলো। এখন সে কিছুই করতে পারে না। 25টা বছর যেমন অনেক দিয়েছে তেমনি কেড়ে নিয়েছেও প্রচুর। দ্বিতীয় রাতে তার আর ঘুম আসছিল না। আপনি এখনও দাঁড়িয়ে আছেন বাবু? চমকে পাশে তাকালো সে। একজন প্রৌঢ় দাঁড়িয়ে।
মাইকে এসব ঘোষণা হচ্ছে। আপনাকে তো বলা হয়েছে যেখানে যেতে চেয়েছেন সেখানে কোনো ট্যাক্সি যাবে না। যাওয়ার রাস্তা না থাকলে কি করে যাবে বলুন তো? প্রৌঢ় বলল। একজন ড্রাইভার আমাকে 2 মাইল আগে। কি যে বলেন, কোনো ড্রাইভার ওদিকে 100 গজও যেতে পারবে না। যদি চান তাহলে এখানকার হোটেলে পৌঁছে দিতে পারি, ভালো হোটেল আছে। এবার স্পষ্ট শুনতে পেল সে, কলকাতাগামী বিমান যাত্রার জন্য তৈরি। এবার স্পষ্ট শুনতে পেল সে, কলকাতাগামী বিমান যাত্রার জন্য তৈরি। যাত্রীদের শেষবার জানানো হচ্ছে, সিকিউরিটি চেকিং করে বিমানে ওঠার সুযোগ এরপরে আর পাওয়া যাবে না। সে দৌড়লো, কাউন্টারে গিয়ে টিকিট দেখিয়ে বলল, একটা বোর্ডিং কার্ড প্লিজ। বন্ধ হয়ে গিয়েছে, লাস্ট কল হয়ে গিয়েছে। প্লিজ আমাকে আজ কলকাতায় ফিরে যেতেই হবে। অনেক অনুরোধ করার পর লোকটি টিকিট নিয়ে বলল, আপনার তো ফেরার টিকিট ওপেন আছে। আমি আজই ফিরতে চাই। বোর্ডিং কার্ড বের করে ওর হাতে দিয়ে লোকটা বলল, লাগেজ হাতে নিয়ে দৌড়ান। যাত্রা শুভ হোক।